সোনার বাংলা বাস কাউন্টার থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে এই মোমিনবাগ আসা যায়। মোমিনবাগে প্রবেশ গেটের ঠিক সামনে একটি পাম্প রয়েছে, যার নাম মোমিন পেট্রোল পাম্প। বাস টার্মিনাল মোড়ে দাঁড়ালে পাম্পটি চোখে পড়ে। মোমিনবাগ মূলত একটি প্রাসাদ। বাড়িটি 1977 সালে ভূঁইয়া বংশের কাছ থেকে উসমান গনি নামে একজন ভদ্রলোক কিনে রেখেছিলেন। তার বংশধর এখনও বাড়িটিতে বসবাস করে, তাই এখানে প্রবেশের ক্ষেত্রে অনুমতি নিতে হয়। এখানে কর্তব্যরত কর্মচারীদের সাথে কথা বলে আপনারা বাড়িটি খুব সহজে ঘুরে যেতে পারেন। বাড়িটি খুব সুন্দর এবং গোছালো। এই বাড়িটির সবথেকে ভালো বিষয় হচ্ছে সামনের রাস্তাটি, যার দুই পাশে নারকেল গাছের সারি রয়েছে। ভবনটি ছাড়াও এই বাড়িটির এরিয়াতে রয়েছে আম বাগান, লিচু বাগান, বিশাল আকৃতির দুটি পুকুর এবং বাড়িটির সামনে রয়েছে একটি সুন্দর ফুল বাগান। 100 বছরের বেশি পুরনো এই ভূঁইয়া বাড়িটি বর্তমানে শেরপুর শহরে মোমিনবাগ হিসেবে পরিচিত। শেরপুর শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজে মোমিনবাগে চলে আসতে পারবেন। মোমিনবাগের পর আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে মাই সাহেবা জামে মসজিদ, যা কলেজ মোড় এলাকায় অবস্থিত। মোমিনবাগ পেট্রোল পাম্পের সামনে থেকে 5 টাকা লোকাল অটো ভাড়ায় খুব সহজেই কলেজ মোড় আসা যায়। সুউচ্চ 2টি মিনার যুক্ত এই মসজিদটি প্রায় 250 বছর পুরনো। 3 তলা বিশিষ্ট এই মসজিদটিতে একসাথে 6000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শেরপুর জেলার সবথেকে সুন্দর ও সবচেয়ে বড় মসজিদ হচ্ছে মাই সাহেবা জামে মসজিদ। মসজিদটির সামনে রয়েছে 2টি প্রবেশ গেট এবং সম্পূর্ণ মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত। মসজিদটির 2য় তলায় একটি পাঠাগার রয়েছে। তৎকালীন তিদনানি জমিদারের খাজনা আদায়ের ঘরের পাশে একটি পরিত্যক্ত ঘর ছিল, যেখানে তৎকালীন প্রজা মহিলারা নামাজ আদায় করতেন। পরবর্তীতে জমিদারের নির্দেশে ভবনটি ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে সেই মসজিদটি ভেঙে আধুনিক মসজিদে রূপান্তর করা হয়, যা বর্তমানে দৃশ্যমান। মাই সাহেবা মসজিদের সামনে থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে আসি পৌর পার্ক এলাকায়। পৌর পার্ক এলাকাতে আমাদের চোখে পড়ে শেরপুর গেট, যা শের আলী গাজীর স্মরণে নির্মাণ করা হয়েছে। শের আলী গাজী হচ্ছেন সেই ব্যক্তি যার নাম অনুসারে শেরপুর জেলার নামকরণ করা হয়েছে। শের আলী গাজী স্মরণের ঠিক পশ্চিম পাশে চোখে পড়বে রাজকীয় একটি ভবন, যেটি মূলত জিকে পাইলট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি 1919 সালে তৎকালীন জমিদার গোবিন্দ কুমার চৌধুরী নির্মাণ করেছিলেন। তার নাম অনুসারেই এর নাম রাখা হয়েছিল জিকে পাইলট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির গঠনশৈলী খুব সুন্দর। সামনে একটি বড় শান বাঁধানো পুকুর ঘাট রয়েছে। বিদ্যালয়ের যে কোনো প্রান্ত থেকে তাকালে বিদ্যালয়টি একই রকম দেখতে মনে হয়। অন্যান্য জেলায় দেখা যায় জমিদার বাড়িকে শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে, তবে শেরপুর জেলায় প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই, জমিদারদের সন্তানাদি ও এলাকার কোমলমতি শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যে। জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের মূল গেটের পূর্ব পাশে দেখা মিলবে শেরপুর জেলা শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধটি। স্মৃতিসৌধের পাশেই রয়েছে জেলা শিল্পকলা একাডেমি, শহীদ দারোগাড়ি পৌর পার্ক, পৌর ঈদগাহ মাঠ ও একটি ছোট শিশু পার্ক।
এই পৌর পার্ক এলাকাতে দেখা মিলবে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়ামটি। পৌর পার্ক এলাকা ঘোরা শেষ করে লোকাল 5 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসুন নিউ মার্কেট মোড়। নিউ মার্কেট পায়রা চত্বর মোড় থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে ভিতরে ঢুকলেই দেখা মিলবে প্রাচীন একটি লোকনাথ মন্দিরের। মন্দিরটিতে সকল দর্শনার্থী যে কোনো সময় প্রবেশ করতে পারে। মন্দিরটি নির্মাণ কাল সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি, তবে মন্দিরটি শেরপুর জেলার একটি প্রাচীন দর্শনীয় স্থান। এটি নির্মাণ হয়েছিল জমিদারি আমলে। লোকনাথ মন্দির ঘোরা শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পনেতিনানি জমিদার বাড়ি। পনেতিনানি জমিদার বাড়ির আসার জন্য নিউ মার্কেট মোড় থেকে হাসপাতাল রোডে চলাচলরত অটো রিকশায় চেপে বসে এটিআই মসজিদ মোড় বললেই নামিয়ে দিবে আপনাদেরকে জমিদার বাড়ির সামনে। শেরপুর জেলার একটি প্রাচীন নিদর্শন হচ্ছে এই পনেতিনানি জমিদার বাড়িটি। বাড়িটির তৎকালীন জমিদার সতেন্দ্র মোহন চৌধুরী ও জ্ঞাতেন্দ্র মোহন চৌধুরীর নামে স্থানীয়দের কাছে পরিচিত। গ্রিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই জমিদার বাড়িটির পেছন দিকে রয়েছে একটি রানীমহল, একটি রংমহল এবং রংমহলের পাশে রয়েছে একটি সুন্দর শান বাঁধানো পুকুর ঘাট। জমিদার বাড়িটি যে কোনো সময় আপনারা ঘুরতে আসতে পারবেন, এখানে প্রবেশের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। শেরপুর সদরের দর্শনীয় স্থানগুলো ঘুরতে সর্বোচ্চ 10 ঘন্টা 2 সময় প্রয়োজন। শেরপুর সদরের জায়গাগুলো ঘোরা শেষ করে চলে আসুন খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায়। এখান থেকে আমাদের সিএনজি রিজার্ভ করতে হবে। এখান থেকে লোকাল সিএনজিও পাওয়া যায়, তবে রিজার্ভ নেওয়া বুদ্ধিমানের কাজ। সিএনজি রিজার্ভের সময় অবশ্যই ভালোভাবে কথা বলে নেবেন সিএনজি ড্রাইভারের সাথে কোন কোন জায়গায় ঘুরবেন। গাগরা খানবাড়ি জামে মসজিদ, মধুটিলা ইকো পার্ক, রাবার বাগান, গজনীয় প্রকাশ ও মায়াবী লেক এলাকা ঘোরার জন্য আমরা একটি সিএনজি রিজার্ভ করেছিলাম। ভাড়া পড়েছিল 800 টাকা। 800 থেকে 1200 টাকার ভিতরে আপনারা সিএনজি পেয়ে যাবেন। তবে কি ঘুরবেন তার উপরে ভাড়া নির্ভর করে। আমরা যে জায়গাগুলো ঘুরবো তার জন্য 800 টাকা একটি সিএনজি রিজার্ভ করেছি। আমরা এখন অবস্থান করছি কাটাখালী ব্রিজ এলাকায়। এই ব্রিজটি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিকে মেরে এই ব্রিজের নিচে ঝুলিয়ে রাখতেন। সেই শহীদদের স্মরণে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। দেখতে দেখতে শেরপুর জেলা শহর থেকে 9 কিলোমিটার দূরে কয়রোড মোড়ে চলে এসেছি। কয়রোড মোড়টি মূলত 3 রাস্তার মোড়। এখান থেকে হাতে ডানে গেলে মধুটিলা ইকো পার্ক এবং বামে গেলে গজনীয় প্রকাশ। আপনার ডানে অথবা বামে যে দিক থেকে যান বর্ডার রোড ধরে আপনারা খুব সহজে একটি স্পট থেকে আরেকটি স্পটে চলে যেতে পারবেন। আর এই কয়রোড মোড় থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে আমাদের প্রথম গন্তব্য গাগরা খানবাড়ি জামে মসজিদ। এই মসজিদটি সকল সিএনজি চালকরা চিনে না, তাই গুগল ম্যাপের লোকেশনটি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সিএনজি ড্রাইভার যদি নাও চিনে, আপনারা গুগল ম্যাপের সাহায্যে খুব সহজে এই মসজিদটির কাছে চলে আসতে পারবেন। খানবাড়ি জামে মসজিদ শেরপুর জেলার একটি অন্যতম প্রাচীন নিদর্শন, যা মুঘল আমলে নির্মাণ করা হয়েছিল 1608 সালের দিকে। গাগরা খানবাড়ি জামে মসজিদটি গাগরা লস্কর গ্রামে অবস্থিত, তাই এই মসজিদটির নাম নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে। অনেকে এটাকে খানবাড়ি জামে মসজিদ বলে থাকে, অনেকে লস্কর বাড়ি জামে মসজিদ বলে থাকে, অনেকে আবার গাগরা খানবাড়ি জামে মসজিদ বলে থাকে। মসজিদটির দরজায় কোষ্ঠী পাথরে খোদাই করা একটি শিলালিপি পাওয়া যায়, যেখান থেকে ধারণা করা হয় মসজিদটি আজিমুল্লাহ খান নির্মাণ করেছিলেন। চতুর্ভুজ আকৃতি মসজিদটির সামনে একটি কবরস্থান রয়েছে, পাশে রয়েছে ঈদগাহ মাঠ এবং শান বাঁধানো একটি পুকুর ঘাটও রয়েছে মসজিদটির পাশে। মসজিদটি দ্রুত ঘোরা শেষ করে চলে আসুন কয়রোড মোড়ে। কয়রোড মোড় থেকে আমরা হাতের ডান দিক ধরে মধুটিলা ইকো পার্কের দিকে এগোচ্ছি। মধুটিলা ইকো পার্ক থেকে বর্ডার রোড হয়ে আমরা যাব রাবার বাগান, তারপর গজনীয় প্রকাশ। গজনীয় প্রকাশ ঘোরা শেষ করে সর্বোচ্চ চলে যাব আমাদের সর্বশেষ গন্তব্য মায়াবী লেক এলাকা। নন্নি বাজার পার হওয়ার পর মধুটিলা ইকো পার্ক যাওয়ার গ্রামীণ রাস্তাটি খুব সুন্দর। যত দূর চোখ যায় সবুজ ধান ক্ষেত, মাঝখানে বয়ে চলা পাথরের রাস্তা, রাস্তার দুই ধারে সারি সারি কাঠ গাছ। এই রাস্তার প্রেমে পড়তে আপনি বাধ্য। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম মধুটিলা ইকো পার্কের দিকে। খোয়ারপাড় শাপলা চত্বর মোড় থেকে মধুটিলা ইকো পার্কের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। দেখতে দেখতে আমরা মধুটিলা ইকো পার্কের গেটের সামনে চলে এসেছি। মধুটিলা ইকো পার্কের প্রবেশ গেটের ঠিক পাশে একটি ছোট টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে জনপ্রতি 10 টাকার টিকিট মূল্য দিয়ে প্রবেশ করতে হয় ভিতরে। আর যদি সিএনজি ভিতরে নিতে চান সেক্ষেত্রে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত 50 টাকা টিকিট মূল্য দিতে হয় এবং এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত 20 টাকা টিকিট মূল্য দিতে হয়। মধুটিলা ইকো পার্ক ও তার আশেপাশে এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুব বিখ্যাত।
এখানে কৃত্রিম সৌন্দর্য দেখা না মিললেও প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আপনার মন জয় করতে পারবে আশা করি। সবুজ বনের ভিতরে ঘুরে বেড়ানোর জন্য উত্তম জায়গা হচ্ছে এই মধুটিলা ইকো পার্ক। জঙ্গলের ভিতরে নিরাপত্তার সাথে ঘুরে বেড়ানোর জন্য এর থেকে ভালো জায়গা হতে পারে না শেরপুর জেলার ভিতরে। সম্পূর্ণ ইকো পার্ক এলাকাটি যদি পায়ে হেঁটে ঘুরতে যান তাহলে অনায়াসে 3-4 ঘন্টা পার করে ফেলতে পারবেন এই জঙ্গলের ভিতরে। তবে আমাদের হাতে সময় কম, তাই আমরা সিএনজি নিয়ে ভিতরে প্রবেশ করেছি স্টার ব্রিজের কাছাকাছি যাওয়ার জন্য। বাংলা অনেক সিনেমার শুটিং হয়েছে মধুটিলা ইকো পার্কের এই স্টার ব্রিজে। স্টার ব্রিজটি মূলত একটি খালের উপর নির্মাণ করা হয়েছে। 3টি পাহাড়ে একত্রিত করার জন্য এই স্টার ব্রিজটি তৈরি করা হয়েছিল মূলত। মধুটিলা ইকো পার্ক সার্কিট হাউস, মধুটিলা ইকো পার্ক ওয়াচ টাওয়ার ও পার্কিং এরিয়াকে একত্রিত করার জন্য স্টার ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্টার ব্রিজের গোড়া থেকে সিঁড়ি বেয়ে প্রায় 150 সিঁড়ি উপরে ওঠার পর দেখা মিলবে আপনাদের এই ওয়াচ টাওয়ারটি। ওয়াচ টাওয়ার থেকে একটি ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায়। মধুটিলা ইকো পার্ক ওয়াচ টাওয়ারের উপর থেকে মধুটিলার পাহাড়গুলোর পাশাপাশি ভারতের মেঘালয় রাজ্যের বেশ কিছু পাহাড়ের দেখা পাওয়া যায়। দিন পরিষ্কার থাকলে পাহাড়গুলোর ভিউ অনেক সুন্দর দেখায়। এই ওয়াচ টাওয়ারটিতে ওঠার জন্য আপনাকে 10 টাকার টিকিট কাটতে হবে। এখানে দূরবীন ভাড়া পাওয়া যায়, সেগুলো নিয়ে আপনি পাহাড়ের মেঘালয়ের ভিউগুলো আরও সুন্দরভাবে উপভোগ করতে পারেন চাইলে। ওয়াচ টাওয়ার থেকে নেমে পুনরায় স্টার ব্রিজের কাছে এসে পাহাড়ি পথটি ধরে এগোতে থাকলাম আমরা মধুটিলা ইকো পার্কের সার্কিট হাউসের দিকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখা মিলবে আমাদের সার্কিট হাউসের। মধুটিলা ইকো পার্কের এই গেস্ট হাউসটি প্রতিদিনই ভাড়া দেওয়া হয়। সারাদিনের জন্য 4000 থেকে 6000 টাকা চার্জ করে থাকে। বড় টিম হলে গেস্ট হাউসটি ভাড়া নিতে পারেন। রাত্রি যাপনের জন্য গেস্ট হাউসটি ভাড়া নেওয়া যায়, সেক্ষেত্রে পূর্বে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। গেস্ট হাউসটির সামনে একটি পার্কিং এরিয়া রয়েছে এবং তার পাশে রয়েছে একটি সুন্দর ফুল বাগান। আর গেস্ট হাউসটিতে আসার জন্য একটি আলাদা রাস্তা রয়েছে। পার্সোনাল গাড়ি নিয়ে সরাসরি গেস্ট হাউসের সামনে চলে আসা যায়। মধুটিলা ইকো পার্কটি ঘুরতে ঘুরতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল। দুপুরের খাবারের জন্য মধুটিলা ইকো পার্কের গেটের সামনেই খাবারের হোটেল রয়েছে। মধুটিলা ইকো পার্কের পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রাবার বাগান। রাবার বাগান যাওয়ার জন্য মধুটিলা ইকো পার্ক থেকে বর্ডার রোড ধরে সন্ধ্যাগোড়া বাজার পার হয়ে বড় রাংটি এলাকায় এর অবস্থান। এর লোকেশনটিও সিএনজি চালকরা বেশি একটা জানে না, তাই গুগল ম্যাপের লোকেশন দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন। মধুটিলা ইকো পার্ক থেকে রাবার বাগানের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। বর্ডার রোড পাকা রাস্তা থেকে মাটির রাস্তা ধরে 1.5 কিলোমিটার ভিতরে ঢুকতে হয়। মাটির রাস্তা ধরে শালবনের ভিতর দিয়ে পাহাড়ি রাস্তাটি এঁকে বেঁকে চলেছে রাবার বাগানের দিকে। যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে মাল্টা বাগান ও লেবু বাগানের। জিএস রাবার প্রজেক্ট নামে এই রাবার বাগানটি একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান, তাই এখানে ঢোকার সময় একটি অফিস কক্ষ দেখা মিলবে। সেখান থেকে তাদের পারমিশন নিয়ে বাগানে ঢুকবেন। পারমিশন নিয়ে অফিস কক্ষের পেছন দিকে আসতে আপনাদের চোখে পড়বে বিশাল এক রাবার বাগানের। রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করার পদ্ধতিটা খুব সুন্দর, কিছুটা খেজুরের রস সংগ্রহ করার মতো। গাছের ছাল কেটে এখানে ছোট ছোট বাটি ঝুলিয়ে দেওয়া হয়। ফোটায় ফোটায় রস পরে এই বাটিগুলো ভরতে প্রায় 5-6 ঘন্টা সময় লেগে যায়। রস সংগ্রহ করার পর এই রসগুলোকে কেমিক্যাল মিশিয়ে কিছুক্ষণ আগুনে জাল দেওয়া হয়। তারপর পায়ে পাড়িয়ে সেগুলোকে পাতলা করে শীট তৈরি করা হয় এবং সেগুলোকে রোদে শুকিয়ে পরবর্তীতে পাঠানো হয় ঢাকাতে। রাবারের তৈরি জিনিসগুলো এই রাবার থেকেই তৈরি করা হয় পরবর্তীতে। রাবার বাগানের শ্রমিকদের কর্মব্যস্ততা দেখতে দেখতে বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন এই রাবার বাগান এলাকাতে। সেখান থেকে বের হয়ে রওনা হয়ে গেলাম আমরা গজনির উদ্দেশ্যে। রাবার বাগান থেকে গজনির দূরত্ব মাত্র 6 কিলোমিটার। দুপুরের খাবারের জন্য বর্ডার এলাকায় ভালো কোনো খাবারের হোটেল নেই, তাই চাইলে জিনাইগাতি বাজারে গিয়ে আপনারা দুপুরের খাবার খেতে পারেন। রাবার বাগান থেকে জিনাইগাতি বাজারের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। রাংক্রিয়া 3 রাস্তা মোড় পার হয়ে গজনি এলাকার শালবনের ভিতর দিয়ে ছুটে চললাম আমরা গজনি অবকাশের উদ্দেশ্যে। যেহেতু মহাখালী বাস টার্মিনাল থেকে শেরপুর জেলার 3টি উপজেলার বাস পাওয়া যায়, তাই আপনার ভ্রমণ প্ল্যানটি 3টি উপায়ে সাজাতে পারেন। প্রথমটি হচ্ছে আমার ভিডিওতে দেখানো ভ্রমণ প্ল্যান অনুযায়ী, দ্বিতীয়টি হচ্ছে
যদি আপনারা সরাসরি ঝিনাইগাতি চলে আসেন তাহলে আপনারা গজনী অবকাশ, মায়াবী লেক এলাকা, রাবার বাগান ঘুরে তারপরে মধুটিলা ইকো পার্ক ঘুরে শেরপুর শহরে ঢুকতে পারেন। আর যদি নালিতাবাড়ি উপজেলার বাসে নালিতাবাড়ি আসেন তাহলে নালিতাবাড়ি উপজেলা শহর থেকে সিএনজি রিজার্ভ করে নাগরগাঁও স্থলবন্দর ও পানিহাটা ঘুরে তারপর মধুটিলা ইকো পার্ক ঘুরে ও গজনী অবকাশ ও মায়াবী লেক এলাকা ঘোরাফেরা শেষ করে শেরপুর শহরে যেতে পারেন। তবে আমি আপনাদেরকে প্রথম প্ল্যানিং অনুযায়ী ঘুরতে বলবো, কারণ খুব সকালে এই বর্ডার এলাকার স্পটগুলো জনমানব শূন্য থাকে, তাই জনমানব শূন্য এই স্পটগুলোতে ঢোকা কিছুটা ঝুঁকিপূর্ণ। দেখতে দেখতে আমরা গজনী অবকাশ কেন্দ্রের খুব কাছাকাছি চলে এসেছি। গজনী অবকাশ কেন্দ্রে আসার রাস্তার দুই পাশে সারি সারি শাল গাছ, গজারি গাছ ও সেগুন গাছের সারি যে কোনো ভ্রমণপ্রেমী মানুষের মনে একটি অন্যরকম প্রশান্তি এনে দেবে। গারো পাহাড়ের এই সৌন্দর্যকে নিজ চোখে দেখার জন্য হাজারো দর্শনার্থী ছুটে আসে প্রতি বছর এই জায়গায় ঘোরার জন্য। গজনী অবকাশ কেন্দ্রে প্রবেশ করার মাত্রই আপনাদের চোখে পড়বে এই গজনী অবকাশের একটি নকশা থেকে নিচে নামতে চোখে পড়বে সুন্দর একটি লেকের উপর একটি ভাসমান বাসা, যার নাম জিহান আবাসন প্রকল্প। এর সামনে রয়েছে একটি বড় পার্কিং এরিয়া থেকে পদ্মসিঁড়ি দিয়ে উপরে উঠতে চোখে পড়বে গজনী অবকাশ রেস্ট হাউসের 6 কক্ষ বিশিষ্ট এই রেস্ট হাউসে চাইলে আপনারা রাত্রি যাপন করতে পারেন। রেস্ট হাউস এলাকায় একটি সুন্দর ওয়াচ টাওয়ার রয়েছে, সেখান থেকে ভারতের সুন্দর একটি ভিউ পাওয়া যায় এবং গজনী অবকাশের চারপাশে একটি সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায়। গজনী অবকাশ কেন্দ্রে আসলে হরহামেশাই দেখা মিলবে বানর ছাড়াও কাঠবিড়ালি, হাতির দেখাও মিলে মাঝে মধ্যে। তবে এই এলাকায় যে হাতিগুলো দেখা যায় সেগুলো পাহাড়ি বনহাতি, তাই হাতি চোখের সামনে পড়লে কাছে যাওয়ার চেষ্টা করবেন না, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। গজনী অবকাশ কেন্দ্র শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তা নয়, এখানে রয়েছে ঝুলন্ত ব্রিজটি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের সাথে কিছুটা সাদৃশ্য পাওয়া যায়। ঝুলন্ত ব্রিজ ছাড়া গজনী অবকাশ কেন্দ্রে রয়েছে জিপ লাইনার ও কেবল কার, এছাড়াও রয়েছে লেকের উপর প্যাডেল বোটের ব্যবস্থা। গজনী অবকাশ কেন্দ্রের লেকগুলো মূলত ঝর্ণা প্রবাহের গতিপথের মুখে বাঁধ নির্মাণ করে লেক তৈরি করা হয়েছে। যেমনটি আমরা মায়াবী লেক এলাকাতে গেলে বেশি দেখতে পারবো, সেই এলাকায় এরকম অনেক লেক রয়েছে যেগুলো বাঁধ তৈরি করে নির্মাণ করা হয়েছে। ঝুলন্ত ব্রিজের ঠিক নিচের দিকে রয়েছে একটি ঝর্ণা। ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য 20 টাকার টিকিট প্রয়োজন রয়েছে এবং ঝর্ণার কাছে যাওয়ার জন্য আপনাকে 20 টাকার টিকিট ক্রয় করতে হবে। ঝর্ণার নিচে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে উপর দিকে উঠলে আমাদের দেখা মিলবে ডাইনোসর চত্বরের। ডাইনোসর চত্বরটি গজনী অবকাশের একটি আকর্ষণ। এখানে রয়েছে ঘোড়াগাড়িতে উঠে ঘুরে বেড়ানোর সুযোগ, রয়েছে দোলনাতে দোলনা খাওয়ার সুযোগ। সম্পূর্ণ গজনী অবকাশটি দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই শুধু গজনী অবকাশ আর মধুটিলা ইকো পার্ক নিয়ে আলাদা দুটি ভিডিও খুব দ্রুত পোস্ট করে দেবো আমাদের চ্যানেলে। ডাইনোসর চত্বর থেকে বের হয়ে কিছু দূর আগেলেই দেখা মিলবে গারোমা ভিলেজ নামে একটি সুন্দর জায়গা। গারোমা ভিলেজে প্রবেশ করার জন্য আপনাদের আলাদা টিকিটের প্রয়োজন হবে। গেট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। 10 টাকার একটি টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলেই দেখা মিলবে ভিন্ন এক জগতের। সেখানে রয়েছে বেশ কিছু স্থাপনা। গেট দিয়ে প্রবেশ করতে প্রথমে চোখে পড়বে একটি জলপরীর ভাস্কর্য, তার পাশে রয়েছে একটি মাশরুম ভাস্কর্যের পাশেই একটি দোলনা রয়েছে। গজনী অবকাশ কেন্দ্রের স্মৃতিস্তম্ভটি এই গারোমা ভিলেজের ভিতরে অবস্থিত, তাই গজনী অবকাশ ঘুরতে আসলে গারোমা ভিলেজ অবশ্যই ঘুরে যাবেন। গজনী অবকাশ পর্যটন কেন্দ্র ঘোরা শেষ করে শালবনের ভিতর দিয়ে আমরা ছুটে চললাম জনপ্রিয়তার তুঙ্গে থাকা মায়াবী লেক এলাকার দিকে। মায়াবী লেক এলাকায় যাওয়ার জন্য সিএনজি দিয়ে প্রায় 6 কিলোমিটার দূরে বালিজুরি বাজার ব্রিজের গোড়ায় গিয়ে নামতে হবে আপনাদেরকে। যদি বাইকে আসেন তাহলে সরাসরি লেক পার পর্যন্তই যাওয়া যায়। সিএনজিতে আসলে আপনাদেরকে পাকা রাস্তাতে নেমে বাকি রাস্তাটি হেঁটে যেতে হবে। পাকা রাস্তা থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়ার পর মায়াবী লেক এলাকায় প্রবেশ করবেন আপনি। নদীর পাড় ধরে প্রায় 30 মিনিটের মতো হেঁটে গেলেই আপনাদের চোখে পড়বে মায়াবী লেক এলাকাটি। এলাকা সবুজের মায়ায় পড়তে আপনি বাধ্য। সবুজে ঘেরা ছোট ছোট পাহাড়ের মাঝখানে বর্ষার সময় পানি জমে থাকে। বর্ষার সময় এই মায়াবী লেক এলাকাতে বেশ কিছু লেকের দেখা মেলে। লেকগুলো মূলত ছোট ছোট পাহাড়ের মাঝখানে বৃষ্টির পানি জমে তৈরি হয়। বন বিভাগের কর্মচারীরা সেচ প্রকল্পের জন্য বাঁধ নির্মাণ করে এই পানিগুলো আটকে রাখে। শীতের সময় যখন পানি স্বল্পতা দেখা দেয় তখন এই পানিগুলো দিয়েই সেচ প্রকল্পের কাজ চালিয়ে নেয় বন বিভাগের লোকজন। মায়াবী লেক এলাকার ছোট ছোট পাহাড়ের ভিউগুলো নাগাল্যান্ডের ভিউর থেকে কোনো অংশে কম নয়। ভিডিও শেষের দিকে কিছু স্থির ছবি দিয়ে দিব, সেটা দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন পাহাড়ের ভিউগুলো কত সুন্দর। শীতের সময় বেশিরভাগ লেকে পানি থাকে না,
আবার বন বিভাগের সেচ প্রকল্পের মাধ্যমে পানিগুলো শেষ হয়ে যায়। যদি তখন ঘুরতে আসেন হয়তো লেকে পানি পাবেন না, কিন্তু সবুজ মনোরম পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে নেওয়ার জন্য সুন্দর একটি জায়গা হতে পারে এই মায়াবী লেক এলাকাটি। মায়াবী লেক এলাকাটি মূলত কোনো পিকনিক স্পট নয় বা দর্শনীয় স্থানের জন্য প্রশাসনিক কোনো সিকিউরিটি সিস্টেম নেই। তাই এলাকায় ঘুরতে আসলে স্থানীয়দের সহযোগিতা নিয়ে আসাই ভালো। যদি এলাকার কোনো বন্ধুবান্ধব থাকে তাহলে আরও বেশি ভালো। সবথেকে বড় সমস্যা হচ্ছে ভাইরাল হওয়া এই লেকটিতে বর্তমানে পানি নেই, যে কারণে এখানে দর্শনার্থীর সংখ্যা অনেক কমে গিয়েছে। পানি না থাকার কারণ হচ্ছে প্রচুর দর্শনার্থী আসতো, যে কারণে এই জায়গাটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ব্যবহার করতে সমস্যা হচ্ছিল। তাই এই বছর এখানে পানি আটকায়নি। তবে বলতে চাই, লেকে পানি থাকুক বা না থাকুক, সবুজের মায়ে পড়ার জন্য হলেও আপনি একবার হলেও এই জায়গাটির থেকে এসে ঘুরে যেতে পারেন। মায়াবী লেক এলাকাটি আমাদের আজকের শেরপুর জেলার ভ্রমণ গল্পের সর্বশেষ দর্শনীয় স্থান ছিল। মায়াবী লেক ঘোরা শেষ করে আমরা সরাসরি চলে আসি শেরপুর জেলা শহরে। সেখান থেকে রাত 12টার বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সিএনজি ড্রাইভার আমাদেরকে শেরপুর নিউ মার্কেট এলাকাতে নামিয়ে দিয়েছিল। শেরপুর নিউ মার্কেট এলাকা থেকে রাত্রের বাসগুলো ছেড়ে যায়, আর বাস কাউন্টারগুলো শেরপুর নিউ মার্কেট এলাকাতে অবস্থিত। নিউ মার্কেট এলাকাতে এসে সর্বপ্রথম বাসের টিকিট সংগ্রহ করে ফেলুন। যদি শুক্রবার হয় চেষ্টা করবেন সকালে যাওয়ার সময়ই বাসের টিকিট সংগ্রহ করে ফেলার। মহাখালী বাস টার্মিনালে সোনার বাংলা বাস কাউন্টার ছাড়া অন্য কোনো বাসের কাউন্টার নেই, তাই তাদের বুকিং নাম্বার থেকে বুকিং করে টিকিট সংগ্রহ করতে হয়। তাই বুকিং নাম্বারগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে ফোন দিয়ে পূর্বেই টিকিটগুলো কনফার্ম করে রাখবেন। শেরপুর জেলা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি।